সঙ্গে ইন্টারাপ্ট করবে। আদারওয়াইজ যখন পড়াবো, মনে করো একটা টপিক পড়ানো হলো বা একটা কোনো জায়গা বোঝানো হলো, তারপরে আমি জিজ্ঞাসা যখন করব যে তোমরা কি বুঝতে পারলে বিষয়টা বা এই জায়গাটা বোঝা গেল, তখন ইন্টারাপ্ট করবে। পড়াতে পড়াতে কেউ ইন্টারাপ্ট করো না, ঠিক আছে? আর হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। হ্যাঁ, দেখো আজকে আমি তোমাদের আমাকে সৌমেন অভিজ্ঞতাবাদ প্লাস কান্ট এই অংশটুকু বলেছে, ঠিক আছে? তো যেহেতু আমাকে একদিন বলেছিল, কিন্তু একদিনের মধ্যে কতগুলো টপিক লকের সম্ভব নয় বোঝানো। দেখো তোমাদের নেটের সিলেবাসের সঙ্গে একটু মেলাও কি কি আছে। প্রথমে আছে রিফিউটেশন অফ ইনেট আইডিয়া বা ইনেটিজম, সহজাত ধারণাবাদের খণ্ডন। তারপরে আছে আইডিয়াজ অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন, ধারণা এবং তাদের শ্রেণী বিভাগ, ঠিক আছে? তারপরে আছে থিওরিজ অফ সাবস্টেন্স, ঠিক আছে? এবং এইখানে সাবস্টেন্সের যে বিভিন্ন বিভাগ সেগুলো ঢুকবে, ঠিক আছে? তারপরে আছে কোয়ালিটি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, ঠিক আছে? তারপরে আছে ক্রিটিসিজম অফ বার্কলের সমালোচনা, এটা কিন্তু নাই, কিন্তু তবুও করতে হবে। তারপরে কি আছে থিওরি অফ নলেজ, লকের জ্ঞান তত্ত্ব, এবং সেই সঙ্গে আছে 3 গ্রেডস অফ নলেজ, মানে জ্ঞানের 3টে স্তর, ঠিক আছে? তবে এইখানে খুবই ভাষা ভাবে সিলেবাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইখানে দেখো একেবারে কিন্তু রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম দিল না, ঠিক আছে? দিল না মানে এই নয় যে রিপ্রেজেন্টেটিভ রিয়েলিজম কিন্তু সিলেবাসে নাই, ঠিক আছে? অনেক জায়গা কিন্তু এরকম ভাষা ভাবে এরা উল্লেখ করে রাখে, কিন্তু কোশ্চেন করার সময় কোশ্চেন করে দেয়। তো সুতরাং আমি চেষ্টা করব দুদিনের মধ্যে যতটা জায়গা কভার করার, ঠিক আছে? আমার পক্ষে যতটা সম্ভব, ঠিক আছে? আমি শুরু করছি। দেখো প্রথমেই বলে রাখি যে লক পড়াতে গেলে প্রথমেই কিন্তু যে ইন্ট্রোডাকশনে লক কি উদ্দেশ্যে দর্শন রচনা করেছিল, লকের প্রধান গ্রন্থ কি, এই সমস্তগুলো জানা প্রথমে দরকার। প্রথমেই আমরা জেনে রাখি যে লক ছিল একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, অর্থাৎ এম্পেরিসিস্ট, ঠিক আছে? এম্পেরিসিস্ট অর্থাৎ অভিজ্ঞতাবাদী দার্শনিক। এখন প্রশ্ন হচ্ছে যে অভিজ্ঞতাবাদ বলতে কি বোঝায়, হোয়াট ইজ মিন্ড বাই এম্পেরিসিজম, ঠিক আছে? এখন দেখো পাশ্চাত্য দর্শনে জ্ঞানের উৎস কি, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস কি, ঠিক আছে? বুদ্ধি না অভিজ্ঞতা, রিজন না এক্সপিরিয়েন্স, কোনটা জ্ঞানের উৎস, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে আধুনিক পাশ্চাত্য দার্শনিকরা দুটো দলে ভাগ হয়ে গেল, ঠিক আছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ, রিজন অর এক্সপিরিয়েন্স, এই প্রশ্নটাকে কেন্দ্র করে তারা দুটো দলে ভাগ হয়ে গেল। এক দল হলো কি নামে পরিচিত, বুদ্ধিবাদী বা রেশনালিস্ট, আর এক দল হলো অভিজ্ঞতাবাদী নামে পরিচিত বা এম্পেরিসিস্ট। এখন এবার আমাদেরকে জানতে হবে তাহলে বুদ্ধিবাদী বা কি, অভিজ্ঞতাবাদী বা কি। দেখো বুদ্ধিবাদীরা কি বলছে না, বুদ্ধিবাদীরা বলছে যে যথার্থ জ্ঞানের উৎস বা সোর্সটা হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা কিন্তু নয়, ঠিক আছে? তা হলো চিন্তন ক্রিয়া বা বুদ্ধি, থট অর রিজন। তাহলে বুদ্ধিবাদীরা বলছে যে যথার্থ জ্ঞানের উৎস কখনোই ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সেন্স এক্সপিরিয়েন্স হতে পারে না। যথার্থ জ্ঞানের উৎসটা হলো চিন্তন বা বুদ্ধি, থট অর রিজন। এখন তারা বলছে দেখো আমাদের বুদ্ধিতে এমন কতকগুলো সাধারণ সত্যের ধারণা, কতগুলো মৌলিক সত্যের ধারণা কিন্তু প্রচ্ছন্নভাবে বা সুপ্তভাবে লুকিয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের বুদ্ধিতে কিছু মৌলিক সত্যের ধারণা প্রচ্ছন্নভাবে সুপ্ত অবস্থায় থাকে। সেগুলোকে তারা কি নাম দিয়েছেন না, সেগুলোকে তারা নাম দিয়েছেন সহজাত ধারণা, ইননেট আইডিয়া, INNATE, ইননেট আইডিয়া বা সহজাত ধারণা। তাহলে সহজাত ধারণা কি না, আমাদের বুদ্ধিতে এমন কতগুলো সত্যের, মৌলিক সত্যের ধারণা যেগুলো প্রচ্ছন্নভাবে থাকে, সুপ্তভাবে থাকে, সেগুলোকে তারা নাম দিয়েছে সহজাত ধারণা বা ইননেট আইডিয়া। এখন এই সহজাত ধারণাগুলো কিন্তু স্বতঃসিদ্ধ সত্য, ঠিক আছে? এবং অভিজ্ঞতা নিরপেক্ষ, ঠিক আছে? তাহলে এই সহজাত ধারণাগুলো স্বাভাবিকভাবে যেহেতু বুদ্ধি প্রসূত, স্বতঃসিদ্ধ সত্য হবে। 2+2=4, এটা তো স্বতঃসিদ্ধ সত্য। ঠিক আছে, 7+5=12, ঠিক আছে? প্রত্যেক কার্যেরই কারণ আছে, এগুলো তো স্বতঃসিদ্ধ সত্য, ঠিক আছে? তাহলে যা সহজাত, যে সমস্ত ধারণাগুলো সহজাত সেগুলো স্বতঃসিদ্ধ সত্য এবং অভিজ্ঞতা নিরপেক্ষ, ঠিক আছে? অর্থাৎ এক প্রায়োরি, ঠিক আছে?
তাহলে যা অভিজ্ঞতা নিরপেক্ষ আমরা জানি, কান্টের ভাষায় তা অ্যাপ্রায়ারি। তাহলে সহজাত ধারণাগুলো স্বতঃসিদ্ধ সত্য এবং সেই সঙ্গে অভিজ্ঞতা নিরপেক্ষ বা অ্যাপ্রায়ারি। এখন এই অভিজ্ঞতা নিরপেক্ষ যে সহজাত ধারণা, সেগুলোই হলো যথার্থ জ্ঞানের ভিত্তি স্বরূপ। তাহলে বুদ্ধিবাদীদের কাছে যথার্থ জ্ঞানের ভিত্তি স্বরূপ কি না? সহজাত ধারণা প্রসূত বুদ্ধি। ঠিক আছে, তাহলে এই যে অভিজ্ঞতা নিরপেক্ষ সহজাত ধারণা, এই সহজাত ধারণাগুলোই হলো যথার্থ জ্ঞানের ভিত্তি বা উৎস মূল। ঠিক আছে, তাহলে যদি সহজ কথায় যদি বলি, তাহলে বুদ্ধিবাদীদের মতে যথার্থ জ্ঞানের উৎস কি? যথার্থ জ্ঞানের উৎস তো বুদ্ধি বটে, রিজন বটে, কিন্তু সেই রিজনটা কিরকম রিজন না? সহজাত ধারণা প্রসূত রিজন বা বুদ্ধি। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। ক্লিয়ার। তাহলে বুদ্ধিবাদীরা একটা জিনিস ক্লিয়ার হলো যে বুদ্ধিবাদীরা কিন্তু সহজাত ধারণা বা ইননেট আইডিয়াকে তারা গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে বুদ্ধিবাদীরা কিন্তু সহজাত ধারণা কি না? যে সমস্ত ধারণাগুলো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, যে ধারণাগুলো আমাদের মধ্যে প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে, মানে সেগুলো, আর যেগুলো বুদ্ধিপ্রসূত। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে সহজাত ধারণা ইন্দ্রিয় অভিজ্ঞতা নিরপেক্ষ অ্যাপ্রায়ারি, যেগুলো জন্ম লগ্ন থেকেই আমাদের মনে সুপ্তভাবে লুকিয়ে থাকে। ঠিক আছে, সেগুলোকে বলছে সহজাত ধারণা। আর এই সহজাত ধারণাগুলোই হলো যথার্থ জ্ঞানের উৎস বা ভিত্তিমূল বুদ্ধিবাদীদের মতে। ঠিক আছে, তাহলে যে সহজাত ধারণাটা যথার্থ জ্ঞানের উৎস, সেই সহজাত ধারণাটা কি না? বুদ্ধি প্রসূত সহজাত ধারণা। ঠিক আছে, শুধু যদি বলা হয় যে বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের উৎস কি, তোমরা বললে বুদ্ধি, তাহলে বুদ্ধি সবাই তো জানে, বুদ্ধিবাদীদের মতে মানে জ্ঞানের উৎস হলো বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধিটা কি রকম বুদ্ধি না? সহজাত ধারণা প্রসূত বুদ্ধি। ঠিক আছে, ক্লিয়ার হলো? ইয়েস স্যার। এবার আসছি অভিজ্ঞতাবাদ জিনিসটা কি। ঠিক আছে, অপরদিকে দেখো এম্প্যারিসিস্ট অর্থাৎ অভিজ্ঞতাবাদীরা কি বলছে না? অভিজ্ঞতাবাদীরা বলছে এরা, বুদ্ধিবাদীরা কি করলো? সহজাত ধারণা স্বীকার করলো, অভিজ্ঞতাবাদীরা স্বাভাবিকভাবেই সেটাকে রিজেক্ট করবে। তাহলে অভিজ্ঞতাবাদীরা কি বলছে না? সহজাত বা মনোজাত ধারণা বলে বাস্তবিক কিছু নেই। লক বলেই ছিল নো ইনেট আইডিয়া ইন আওয়ার মাইন্ড। ঠিক আছে, তাহলে আমাদের মনে কোনো সহজাত বা মনোজাত ধারণা বলে কিছু নাই। অভিজ্ঞতাবাদীরা প্রথমেই নেগেট করে দিল। তাহলে সহজাত বা মনোজাত ধারণা বলে বাস্তবিক কিছু নেই। যা আমাদের তথ্য সংক্রান্ত জ্ঞান, তথ্য সংক্রান্ত সমস্ত জ্ঞান, সমস্ত ধারণা সব কোথা থেকে আসছে না? তাদের মতে অভিজ্ঞতা থেকে আসছে, সেন্স এক্সপিরিয়েন্স থেকে আসছে। আর এই সেন্স এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা সাপেক্ষ এগুলো সবই। তাহলে তথ্য সংক্রান্ত আমাদের সমস্ত জ্ঞান, আমাদের সমস্ত ধারণা সবই কি না? অভিজ্ঞতা সাপেক্ষ বা সেন্স এক্সপিরিয়েন্স থেকে প্রাপ্ত। এখন এই যে অভিজ্ঞতা নির্ভর জ্ঞান, এই অভিজ্ঞতা নির্ভর জ্ঞান কখনোই কিন্তু সংশয়াতীত রূপে সত্য বা সুনিশ্চিত সত্য হতে পারে না। আমরা জানি যে অভিজ্ঞতা নির্ভর জ্ঞান মাত্রই সেটা হবে সম্ভাব্য বা আপতিক, মানে কন্টিনজেন্ট, অর্থাৎ সেটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তাহলে অভিজ্ঞতাবাদীরা কি করছে না? সহজাত ধারণার অস্তিত্বকে সে একেবারেই স্বীকার করছে না। তারা বলছে সহজাত বা মনোজাত ধারণা বলে বাস্তবিক কিন্তু কিচ্ছু নেই। আমাদের যা কিছু জ্ঞান, তথ্য সংক্রান্ত যা কিছু জ্ঞান, সবই আমরা কোথা থেকে পাই না? সেন্স এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে পাই। ঠিক আছে, তাহলে এই যে অভিজ্ঞতা নির্ভর জ্ঞান, অভিজ্ঞতা নির্ভর জ্ঞান তো বাবা কখনোই আমাদের সংশয়াতীত রূপে সত্য, সুনিশ্চিত সত্য হতে পারে না। তাহলে সেটা কিরকম হবে না? সেটা অবশ্যই হবে সম্ভাব্য বা আপতিক, অর্থাৎ কন্টিনজেন্ট। তা সত্যও হতে পারে বা মিথ্যাও হতে পারে। তাহলে এই গেল বুদ্ধিবাদ বলতে কি বোঝায়, আর অভিজ্ঞতাবাদ বলতে কি বোঝায়। ঠিক আছে, ক্লিয়ার হলো? তোর কাছে ওটা শিখতে হবে যেটা ওই ফ্লাইট মোড অন করে। সবার কাছে ক্লিয়ার হলো? কারো কোনো অসুবিধা আছে? ওটা দেখে নেবো। বুদ্ধিবাদ কি? ঠিক আছে, এবার দেখো আমরা সবাই জানি যে অভিজ্ঞতাবাদী দার্শনিক কে কে না? অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে পড়ছে লক, বার্টলে আর হিউম। ঠিক আছে, এই তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে পড়ছে। এখন তোমাদেরকে বলে রাখি যে যত দার্শনিক আছে, মানে প্লেটো টু কান্ট বা হেগেল, ঠিক আছে, পর্যন্ত তোমরা কি করবে, আমি ওই কে কবে কোথায় জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, ওই সব না বলে আমি ডাইরেক্ট কিন্তু টপিকে ঢুকছি। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা করে রাখো। কি জন্য বলছি তোমাদেরকে
মনে করো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মনে করো এ বি সি ডি চারটে অপশন থাকে তো নেটে, তোমাকে এ বি সি ডি তে চারটে দার্শনিক দিয়ে দিল, ঠিক আছে, আর ডান দিকে দিয়ে দিল 1 2 3 4 করে চারটে জায়গার নাম, মানে কে কোথায় জন্মেছিল, এবার নিচেতে কোড দিয়ে দিল, তুমি সাজাও, ঠিক আছে। তো ওই জন্য বলে রাখছি যে ওটা তোমরা নিজেরা করে রেখো, যে প্রত্যেকটা দার্শনিক কোথায় জন্মগ্রহণ করেছিল এক্সাক্ট জায়গাটা, ঠিক আছে। তিনজনই তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল, লক বার্কলে হিউম, ঠিক আছে। তাহলে কি শুধু ইংল্যান্ড এক্সাক্ট জায়গাটা, যেমন লক জন্মগ্রহণ করেছিল কি ইংল্যান্ডের সোমারসেট অঞ্চলের রিংটনে, ঠিক আছে, ঠিক সেই রকম বার্কলে জন্মগ্রহণ করেছিল কি আয়ারল্যান্ডের কিলকেনিতে, ঠিক আছে। হিউম করেছিল কি না ব্রিস্টলে। এইরকম ভাবে মেন জায়গাগুলো বা তাদের দার্শনিকের মেন নাম এবং তাদের কোন কোন জায়গায় জন্মগ্রহণ করেছিল এবং জন্মসাল, এইগুলো করে রাখো একটা ছকের মধ্যে। কেননা মনে করো ইনকেস দিয়ে দিতেই পারে যে চারটে দার্শনিক দিয়ে দিল, এইদিকে চারটে সাল বা চারটে জায়গার নাম দিয়ে দিল, এবার তোমরা কোড অনুযায়ী সাজাও, ঠিক আছে। তখন তুমি কি বলবে যে এই কোশ্চেন আসে নাই, এই কোশ্চেন আমি পড়ি নাই। তো সুতরাং এই জায়গার এই জিনিসগুলো তোমরা নিজেরা করে রেখো, ঠিক আছে। এইবার আমি ঢুকছি বিষয়বস্তুতে। দেখো লকের যে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থের নাম কিন্তু অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। অনেক বইয়ে আমি দেখেছি এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু আমি লকের মূল গ্রন্থ আমার কাছে আছে, আমি সেই মূল গ্রন্থ পড়েছি, তো ওই জন্য বলছি মূল গ্রন্থর নাম কিন্তু অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। অ্যান এসে কনসার্নিং 1689 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এখন প্রশ্ন হচ্ছে যে লক অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই গ্রন্থটা রচনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে লক এই গ্রন্থটা রচনা করলেন, ঠিক আছে। যে কোনো গ্রন্থ রচনার নেপথ্যেই তো কোনো না কোনো উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, তাহলে লকের উদ্দেশ্য বা কি ছিল গ্রন্থ রচনার। দেখো কপলস্টোন তার এ হিস্ট্রি অফ ফিলোসফি গ্রন্থের ভলিউম 5 এর পেজ নম্বর 72 এ কি বলেছে না 72 এ বলেছে লকের যে গ্রন্থ রচনার যে উদ্দেশ্য, এসে গ্রন্থ রচনার উদ্দেশ্য, এবং এই এসে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই গ্রন্থটাকে সংক্ষেপে এসেও বলা হয়, ঠিক আছে। তাহলে সেখানে কপলস্টোন কি বলছে না ইন হিজ ইন্ট্রোডাকশন টু দ্য এসে লক সেজ দ্যাট his purpose is to inquire into the original certainty and extent of human knowledge, together with the grounds and degrees of belief, opinion and assent. আবার বলছি, লকের যে গ্রন্থ রচনার উদ্দেশ্য, সেখানে সেই বিষয়ে কপলস্টোন কি বলেছে তার গ্রন্থে না কপলস্টোন বলছে ইন হিজ ইন্ট্রোডাকশন, মানে তার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে টু দ্য এসে, তাহলে এসে গ্রন্থের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে লক সেজ দ্যাট, লক কি বলেছেন না হিজ পারপাস ইজ টু ইনকোয়ার, তার উদ্দেশ্য হলো কি অনুসন্ধান করা, ইনকোয়ার মানে অনুসন্ধান, কি অনুসন্ধান করা, ইনটু দ্য অরিজিনাল সার্টেনটি অ্যান্ড এক্সটেন্ট অফ হিউম্যান নলেজ। তাহলে মানবীয় জ্ঞানের অরিজিনালিটি যথার্থতা, সার্টেনটি নিশ্চয়তা, অ্যান্ড এক্সটেন্ট মানে সীমানা বা বিস্তৃতি। তাহলে মানবীয় জ্ঞানের যথার্থতা, নিশ্চয়তা এবং সীমানা বা বিস্তৃতি সম্পর্কে তিনি অনুসন্ধান করতে চেয়েছেন। টুগেদার উইথ মানে সেই সঙ্গে দ্য গ্রেডস টুগেদার উইথ দ্য গ্রাউন্ডস মানে ভিত্তি, অ্যান্ড ডিগ্রিজ মানে স্তরভেদ। তাহলে টুগেদার উইথ দ্য গ্রাউন্ডস অ্যান্ড ডিগ্রিজ অফ বিলিফ, তাহলে সেই সঙ্গে কি না বিশ্বাসের স্তরভেদ, তারপরে তোমার ভিত্তি, তার কমা ওপিনিয়ন অ্যান্ড অ্যাসেন্ট, সেই সঙ্গে জ্ঞান, মতামত এবং বিশ্বাসের কি না স্তরভেদ এবং ভিত্তি সম্পর্কেও আলোচনা করেছেন। তাহলে এসে গ্রন্থে লকের উদ্দেশ্য কি ছিল না মানবীয় জ্ঞানের হিউম্যান নলেজের যথার্থতা, অরিজিনালিটি, সার্টেনটি নিশ্চয়তা, অ্যান্ড এক্সটেন্ট মানে সীমানা বা বিস্তৃতিকে অনুসন্ধান করা, এবং সেই সঙ্গে জ্ঞান, মতামত ও বিশ্বাসের মানে বিলিফ মানে বিশ্বাস, ওপিনিয়ন মানে মতামত, অ্যান্ড অ্যাসেন্ট মানে এখানে জ্ঞান, তাহলে জ্ঞান, মতামত ও বিশ্বাসের ডিগ্রি স্তরভেদ এবং গ্রাউন্ড সম্পর্কে মানে ভিত্তি সম্পর্কে আলোচনা করা, ঠিক আছে। ক্লিয়ার হলো? পেজ নম্বর 72 এ পাবে কপলস্টোনের
পেজ নম্বর 72 ভলিউম 5। ঠিক আছে, এই গেল এসে গ্রন্থে লকের উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, এইবার দেখো এই যে অভিজ্ঞতাবাদীরা বলছে যে সেন্স এক্সপিরিয়েন্সই হলো জ্ঞান লাভের একমাত্র পথ, মানে অভিজ্ঞতাই হলো জ্ঞান লাভের একমাত্র পথ। এখন এই অভিজ্ঞতা লাভের দুটো জানলা স্বরূপ আছে, যাকে বলে সেই কি বলবো, অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উৎস, কিন্তু অভিজ্ঞতাকে পাওয়া যায় দুটো পথ দিয়ে। ঠিক আছে, তাহলে অভিজ্ঞতা লাভের এই দুটো পথ কি কি, না একটা হলো সেন্সেশন আর একটা হলো রিফ্লেকশন। সেন্সেশন মানে সংবেদন, আর একটা হলো অন্তর্দর্শন বা রিফ্লেকশন। এখন সংবেদনই বা কি, বা অন্তর্দর্শনই বা কি, তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে সেন্সেশন বলতেই বা কি বোঝায়, অন্তর্দর্শন বলতেই বা কি বোঝায়। দেখো সেন্সেশন বলতে কি বোঝায় না, লক বলছে যে ইন্দ্রিয় অভিজ্ঞতা লাভ দুটো পদ্ধতি দিয়ে হয়। আমরা জানি যে সেন্সেশন বা সংবেদন এবং অন্তর্দর্শন। এখন সেন্সেশন বলতে লক বলছে কি না, ইন্দ্রিয় পথে বাইরের জগতের বিভিন্ন বস্তুর ছাপ, ছাপ বলতে এখানে কপি, ঠিক আছে, আইডিয়া বা কপি, প্রতিরূপ যেটাকে বলছে। তাহলে ইন্দ্রিয় পথে বাইরের জগতের বিভিন্ন বস্তুর প্রতিলিপিগুলো, ছাপগুলো, কপিগুলো এসে যখন আমাদের মন বা চেতনার পর্দায় পড়ে তখন তাকে বলছে সংবেদন। ঠিক আছে, তাহলে ইন্দ্রিয় পথে বাইরের জগৎ থেকে আমি যা কিছু পাচ্ছি, ঠিক আছে, রূপ রস গন্ধ স্পর্শ যা কিছু আমার মনের পর্দায় পড়ছে সবই হলো সংবেদন। তাহলে সংবেদনের মাধ্যমে আমরা কিসের জ্ঞান লাভ করছি, না বাহ্য জগতের এই রূপ রস গন্ধময় জগতের জ্ঞান লাভ করছি। অন্যদিকে অন্তর্দর্শনটা কি না, যে পদ্ধতির সাহায্যে আমরা আমাদের মানসিক অবস্থাগুলোর মানে মেন্টাল স্টেটস গুলোর জ্ঞান লাভ করি। কিরকম মেন্টাল স্টেট, সুখ দুঃখ কামনা বাসনা ইচ্ছা, এই সমস্ত গুলোর জ্ঞান লাভ করি, সেটাকে তা বলছে অন্তর্দর্শন বা রিফ্লেকশন। তাহলে সংবেদনের মাধ্যমে আমরা কিসের জ্ঞান লাভ করছি, না রূপ রস গন্ধময় এই জগতের জ্ঞান লাভ করছি, বাহ্য জগতের। এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব যে মানসিক অবস্থাগুলো মানে সুখ দুঃখ কামনা বাসনা ইচ্ছা বেদনা এই সমস্ত কিছুর জ্ঞান লাভ করছি। ঠিক আছে, ক্লিয়ার হলো? ইয়েস স্যার। ঠিক আছে, এইবার দেখো সংবেদন আর অন্তর্দর্শন জানার পর আমাদের লকের একটা বিখ্যাত উক্তি ছিল, তোমাদের হয়তো সবারই মনে আছে, যে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো বা তাবুলা রাসা, যেটাকে লক বলেছে। ঠিক আছে, তাহলে জন্ম মুহূর্তে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, তাবুলা রাসা, যেটাকে লক বলছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা লক কেন বলতে গেল, জন্ম মুহূর্তে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, এই কথা লক বলতে গেল কেন, বা এই কথাটার অর্থই বা কি, তাৎপর্যই বা কি। ঠিক আছে, দেখো লক কি বলেছিলেন আমরা জানি, লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি কি বলেছিল, তিনি বলেছিল যে আমাদের সমস্ত জ্ঞানই ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সেন্স এক্সপিরিয়েন্স থেকে প্রাপ্ত হয় বা পেয়ে থাকি। ঠিক আছে, আমাদের সমস্ত জ্ঞান এ টু জেড সমস্ত জ্ঞান আমরা এই ইন্দ্রিয় অভিজ্ঞতা বা সেন্স এক্সপিরিয়েন্স থেকে পেয়ে থাকি। এখন এই যে এরূপ অভিজ্ঞতাবাদ সম্মত সিদ্ধান্ত, এরূপ অভিজ্ঞতাবাদ সম্মত সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে গিয়ে লক কি করলেন, না পূর্ববর্তী দার্শনিকদের যে সহজাত ধারণা তত্ত্ব ইননেটিজম, INNATISM, ইনেটিজম, ইনেটিজম মানে সহজাতবাদ বা সহজাত ধারণা তত্ত্ব। ঠিক আছে, তাহলে ওই অভিজ্ঞতাবাদ সম্মত সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে গিয়ে লক প্রথমেই পূর্ববর্তী দার্শনিকদের সহজাত ধারণা তত্ত্বকে খণ্ডন করলেন। তিনি কি বললেন, তাহলে প্রথমেই যখন খণ্ডন করলেন তার আগে সহজাত ধারণা তত্ত্ব মূল বক্তব্য কি একবার বলে নি, না সহজাত ধারণা তত্ত্ব অনুসারে কি না কতকগুলো সহজাত নীতি ও মৌলিক প্রত্যয়ের ধারণা কিন্তু মানুষের বোধ বুদ্ধিতে বা মনে যেন গেঁথে থাকে। ঠিক আছে, ওই যে বললাম বুদ্ধি বসুদের আগেই বললাম বুদ্ধিবাদ বোঝানোর সময়, তাহলে সহজাত ধারণাবাদ অনুসারে কি না কতগুলো সহজাত নীতি, ঠিক আছে, কিছু ইননেট প্রিন্সিপালস এবং কতকগুলো মৌলিক প্রত্যয়ের ধারণা, কিছু বেসিক আইডিয়াস বেসিক কনসেপ্টস মানুষের বুদ্ধিতে বা মনে যেন একবারে গ্রথিত হয়ে থাকে গেঁথে থাকে, এবং এগুলো নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। এক কথায় তাহলে এগুলো ইনবর্ন, জন্মগত।
তাহলে কিছু সহজাত ধারণা অনুসারে কি না, সহজাত ধারণাবাদ অনুসারে, ইনেটিজম অনুসারে কিছু সহজাত নীতি বা মৌলিক প্রত্যয়ের ধারণা মানুষের বোধ বুদ্ধিতে বা মনে যেন গেঁথে থাকে এবং এগুলো নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। ঠিক আছে, অর্থাৎ এক কথা এগুলো যেন জন্মগত বা ইনবর্ন। এই গেল সহজাত ধারণা তত্ত্ব জিনিসটা কি। এখন লক বলছে যে দেখো, মানুষ কোনো সহজাত ধারণা নিয়ে জন্মগ্রহণ করে না। ঠিক আছে, জন্মলগ্নে মানুষের মন থাকে কিরকম না, একটা অলিখিত কোরা কাগজ বা সাদা কাগজের মতো। ঠিক আছে, ওই সাদা কাগজের মতো ওই মনে ধারণা গ্রহণের সামর্থ্য হয়তো আছে, কিন্তু সেই সময় কোনো ধারণাই থাকে না। ঠিক আছে, মানে কথাটার মানে কি, যে জন্ম মুহূর্তে লক বলছে যে মানুষের মনে কোনো সহজাত বা জন্মগত ধারণা থাকে না, বা মানুষ কোনো সহজাত ধারণা নিয়ে জন্মগ্রহণ করে না। জন্মের সময় বা জন্মে লগ্নে মানুষের মন থাকে একটা পরিষ্কার কোরা সাদা কাগজের মতো। সেই সাদা কাগজে ধারণা গ্রহণের সামর্থ্য থাকে। ঠিক আছে, সেই সাদা কাগজ রূপ যে মন, সেই মনের ধারণা গ্রহণের সামর্থ্য থাকে, মানে বাইরে থেকে যদি ধারণা পড়ে সে গ্রহণ করতে পারবে, কিন্তু সেই সময় ওই মনে কোনো ধারণা থাকে না, মানে কোনো জন্মগত ধারণা থাকে না, জন্ম মুহূর্তে কোনো ধারণা থাকে না। মানে বলতে চাইছে ওই সাদা কাগজ রূপ মনে যদি বাইরে থেকে কোনো ধারণা ফেলা হয়, দেওয়া হয়, তাহলে সে গ্রহণ করবে, মানে যার ধারণা গ্রহণের সামর্থ্য আছে, কিন্তু এবিলিটি আছে। ঠিক আছে, কিন্তু সেই সময়ে কোনো ধারণা থাকে না। তাহলে মানুষের জন্মের পরের বা জন্ম পরবর্তী সময়ের সমস্ত ধারণা বা জ্ঞান কোথা থেকে আসছে? লক বলছে সবই আসছে অভিজ্ঞতা থেকে, মানে ওই সংবেদনার অন্তর্দর্শনের পথ দিয়ে। ঠিক আছে, তাহলে জন্মলগ্নে লক বলছে জন্মলগ্নে মানুষের মনে যেহেতু কোনো ধারণাই থাকছে না, সব ধারণাই একের পর এক আসছে অভিজ্ঞতা দিয়ে। ঠিক আছে, সেই কারণে লক কি বলছেন, লক বলেছেন আমাদের মন থাকে একবার লিখিত সাদা কাগজের মতো জন্মের সময়। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। যদি কারো ক্লিয়ার না হয় বলতে পারো। ঠিক আছে, বিষয়বস্তুগুলো বুঝো। ঠিক আছে, মানে ওই কথা না শুনে ওই টুকতে যেও না। ঠিক আছে, বিষয়বস্তুগুলো বুঝো, মানে বিষয়বস্তু যদি বুঝে যাও, ক্লিয়ার হয়ে যায়, তো তুমি যে বইই পড়ো, ঠিক আছে, তোমার কাছে সব ক্লিয়ার। ঠিক আছে, তাহলে জন্ম মুহূর্তে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো বা তাবুলা রাজা। লক কেন বললেন না, লক অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন আমরা জানি না। লক বলছেন যে আমাদের সমস্ত জ্ঞানই ইন্দ্রিয় অভিজ্ঞতা দিয়ে বা সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে হয়ে থাকে। এখন এইরূপ অভিজ্ঞতা সম্মত সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে গিয়ে লক প্রথমেই কি করলেন না, পূর্ববর্তী দার্শনিকদের যে সহজাত ধারণা তত্ত্ব ছিল বা ইনেটিজম ছিল, সেই ইনেটিজমটাকে খণ্ডন করলেন। ঠিক আছে, তাহলে সহজাত ধারণা তত্ত্ব অনুসারে কি ছিল সেটা আগে জানি না। সহজাত ধারণা তত্ত্ব অনুসারে কতকগুলো সহজাত নীতি, হ্যাঁ, বা মৌলিক প্রত্যয়ের ধারণা মানুষের বোধ বুদ্ধিতে বা মনে যেন গেঁথে থাকে এবং এগুলো নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। মানে এক কথায় এই ধারণাগুলো যেন মানুষের জন্মগত প্রবণতা লব্ধ। ঠিক আছে, এইটাই হচ্ছে সহজাত ধারণার মূল বক্তব্য। কিন্তু লক কি বলছে না, লক বলছে তো ভাই মানুষের মনে তো কোনো সহজাত ধারণা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে না। ঠিক আছে, জন্মলগ্নে মানুষের মন থাকে একটা পরিষ্কার সাদা কাগজের মতো। ঠিক আছে, কোরা কাগজের মতো, যার উপর তুমি যদি বাইরে থেকে কিছু ধারণা ফেলো তাহলে সে গ্রহণ করতে পারবে, মানে তার এবিলিটি আছে গ্রহণ করার, কিন্তু ওই পার্টিকুলার টাইমটাতে মানুষের মনে কোনো ধারণাই থাকে না, মানে কোনো সহজাত ধারণা বা মনোগত ধারণা থাকে না। তাহলে জন্ম পরবর্তী কালের সমস্ত ধারণা লক বলছে মানুষের জন্মের পর যত সে ধারণা বা জ্ঞান সে পেয়ে থাকে, কোথা থেকে পেয়ে থাকে, সে পায় অভিজ্ঞতা থেকে, মানে ওই সংবেদনার অন্তর্দর্শনের জানলা দিয়ে পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন জন্মলগ্নে মানুষের মনে যেহেতু কোনো ধারণাই থাকে না, সব ধারণা একের পর এক অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত হয়। এই কারণে লক কি বলছিলেন না, আমাদের মন থেকে জন্মের সময় একটা অলিখিত সাদা কাগজ বা কোরা কাগজ বা শূন্য কক্ষের মতো এমটি স্পেস বা তাবুলা রাজা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম। এই যে লকের যে এসে গ্রন্থটা না, লকের যে এসে গ্রন্থটা আছে, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, সংক্ষেপে যেটাকে বলছে এসে, সেই গ্রন্থটার কিন্তু 4টে ভাগ আছে।
ঠিক আছে? আমরা দেখবে যেমন অনেক গ্রন্থে পড়ি না, প্রথম পরিচ্ছেদ বা প্রথম অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ বা দ্বিতীয় অধ্যায়, এরকম ভাবে পরিচ্ছেদ বা অধ্যায়ে ভাগ করা থাকে। ঠিক সেরকম লক তার এসে গ্রন্থটাকে 4টে খণ্ডে ভাগ করেছিল, বুক 1, বুক 2, বুক 3 এবং বুক 4 নামে। ঠিক আছে? মানে আমরা যেগুলোকে বলছি অধ্যায় বা পরিচ্ছেদ, লক সেটার নাম দিয়েছিল বুক 1, বুক 2, বুক 3, বুক 4। এখন বুক 1 এর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল না? বুক 1 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল সহজাত ধারণা খণ্ডন করা, সহজাত ধারণাবাদ খণ্ডন করা, রিজেকশন বা রেফিউটেশন অফ ইনেটিজম। ঠিক আছে? তাহলে প্রথম যে বুক 1 বা প্রথম খণ্ডের মূল লক্ষ্য ছিল কি বা প্রতিপাদ্য বিষয় হলো সহজাত ধারণাবাদ খণ্ডন, রেফিউটেশন অফ ইনেটিজম। বুক 2 এর মূল উদ্দেশ্য বা প্রতিপাদ্য বিষয় কি না? বুক 2 এর প্রতিপাদ্য বিষয় হলো সেখানে লক ধারণার উৎপত্তি, ধারণার প্রকৃতি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছে। ধারণার উৎপত্তি কোথা থেকে হয়, ধারণার স্বরূপ কিরকম, মানে সংজ্ঞা ইত্যাদি ইত্যাদি এইখানে দিয়েছে। ঠিক আছে? বুক 3 তে কি দিয়েছেন না? বুক 3 তে লক শব্দ নিয়ে আলোচনা করেছে, ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে? এবং সেই সঙ্গে শব্দের সঙ্গে ধারণার যে একটা গভীর সম্বন্ধ আছে সেটাও ব্যক্ত করেছে। ঠিক আছে? তাহলে বুক 3 তে শব্দ নিয়ে আলোচনা করেছে এবং শব্দের সঙ্গে যে ধারণার একটা গভীর সম্বন্ধ আছে, ঠিক আছে, তার রিলেশন বিটুইন ওয়ার্ড অ্যান্ড আইডিয়া সেখানে তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন দেখো শব্দই কিন্তু ধারণাকে প্রকাশ করে। ঠিক আছে? শব্দ কি করে না? ওয়ার্ড স্ট্যান্ড ফর আইডিয়াস, শব্দগুলোই ধারণাকে প্রকাশ করে। কিভাবে? ধরা যাক তোমার মনে মনে কিছু ধারণা হলো, ভাত খাবার ধারণা হলো বা ভাত খাবার ইচ্ছা হলো, তুমি তখন কি বলবে? মা ভাত দাও, শব্দে প্রকাশ করলে। ঠিক আছে? জল খাবার ইচ্ছা হলো, মা জল দাও। তাহলে ধারণাকে শব্দের মধ্য দিয়েই প্রকাশ করা হয়। ওয়ার্ড স্ট্যান্ড ফর আইডিয়াস। তাহলে দ্বিতীয় খণ্ড বা বুক 3 তে লক শব্দ নিয়ে আলোচনা করেছে এবং সেই সঙ্গে শব্দের সঙ্গে যে ধারণার সম্পর্ক সেটাও ব্যক্ত করেছে। তিনি বলেছেন কি না? শব্দ ধারণাকে প্রকাশ করে, ওয়ার্ড স্ট্যান্ডস ফর আইডিয়াস। ঠিক আছে? এবং চতুর্থ খণ্ড যেটা বুক 4, সেখানে কি দিয়েছে, কি আলোচনা করেছে না? সেখানে তিনি আলোচনা করেছেন ধারণার মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায়। ঠিক আছে? আমরা জ্ঞান কোথা থেকে পাই না? জ্ঞান পাই ওই ধারণার মাধ্যমে। ঠিক আছে? তাহলে ধারণার মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞানের স্বরূপ কি? নেচার, হোয়াট ইজ দ্য নেচার অফ নলেজ? তাহলে ধারণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের স্বরূপ কি? জ্ঞানের সঙ্গে মতামতেরই বা পার্থক্য কি? এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে বুক 4 বা চতুর্থ খণ্ডে। তাহলে চতুর্থ খণ্ডের আলোচ্য বিষয় হলো কি না? ধারণার মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞানের প্রকৃতি কি, স্বরূপ কি, জ্ঞানের সঙ্গে মতামতের বা ওপিনিয়নের পার্থক্যই বা কি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে টোটাল এসে গ্রন্থটার 4টে অংশ, বুক 1, বুক 2, বুক 3, বুক 4 বলে। ঠিক আছে? ক্লিয়ার হলো? স্যার ঠিক আছে। এইবার কি আলোচনাটা করেছেন যদি একটু আরেকবার বলতেন? বুক 2, ঠিক আছে। 3 তে বললেন শব্দটা নিয়ে, আর বুক 2 টাতে আলোচনা করেছে ধারণার উৎপত্তি এবং প্রকৃতি। ধারণার উৎপত্তি ও প্রকৃতি, ধারণা কোথা থেকে সৃষ্টি হয়েছে, ধারণার প্রকৃতি কি রূপ, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করেছে। মানে ধারণার উৎপত্তি ও প্রকৃতি নিয়ে বুক 2 এ আলোচনা করেছে। এটা থেকে ঠিক আছে? এবার আমরা ঢুকছি যে রিফিউটেশন অফ ইনেট আইডিয়া। তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে, রেফিউটেশন অফ ইনেট আইডিয়া বা সহজাত ধারণাবাদের খণ্ডন বা সহজাত ধারণাবাদ খণ্ডন লক কর্তৃক। ঠিক আছে? এটা বোথ সাইড কিভাবে হবে? চেঞ্জ করতে হবে? লক তার অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থের বুক 1, সেই বুক 1 এর শিরোনাম রেখেছিল কি? অফ ইনেট নোশনস। ঠিক আছে? বুক 1 এর শিরোনাম রেখেছিল। আমরা যেমন প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায়ের কোনো একটা শিরোনাম রাখি। ধরা যাক তুমি বিবেকানন্দর কোনো কিছু আলোচনা করছো, তাহলে প্রথমে হয়তো কেউ ভূমিকা রাখবে, বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত, এরকম ভাবে কিছু একটা শিরোনাম রাখবে। সেরকম লক বুক 1 এর
কি শিরোনাম রেখেছিল? অফ ইননেট নোশনস, INNATE, ইননেট NOTIONS, নোশনস মানে সহজাত ধারণাবাদ, অফ ইননেট নোশনস। এটা তো বন্ধ এই আছে না? খণ্ডতে বা এই শিরোনামের প্রথমেই লক কি করলেন না সহজাত ধারণা তত্ত্ব বা ইননেটিজম বলতে কি বোঝায় সেটাকে ব্যক্ত করলেন, এবং তারপর কি করলেন না তারপর সেই তত্ত্বকে কিন্তু সমালোচনা পূর্বক খণ্ডন করলেন। আমি কোনো একটা তত্ত্বকে খণ্ডন করতে যাচ্ছি পূর্ববর্তী দার্শনিকদের, তাহলে আমাকে তো সেই তত্ত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অন্তত তাদের তত্ত্বটাকে একটু তুলে ধরতে হবে, না হলে সাধারণ মানুষের কাছে বোধগম্য কি করে হবে? আমি সহজাত ধারণাবাদকে খণ্ডন করতে যাচ্ছি, তাহলে আমাকে স্বাভাবিকভাবেই প্রথমে সহজাত ধারণাবাদ জিনিসটা কি আমাকে তো বলতে হবে, তা না হলে তো দর্শক বা পাঠক বোধগম্য হবে না যে সহজাত ধারণাবাদকে সে খণ্ডন করতে গেল 1 2 3 4 করে যুক্তি বলে চলে গেল। তাহলে লক কি করলেন না লক 1 এর অফ ইননেট নোশনস নামক খণ্ডে বা শিরোনামে প্রথমেই সহজাত ধারণাবাদকে বলতে কি বোঝায়, ইননেটিজম বলতে কি বোঝায় সেটা ব্যক্ত করলেন, এবং তারপর সেই তত্ত্বকে সমালোচনা পূর্বক খণ্ডন করলেন। তাহলে সহজাত ধারণাবাদ কি সেটা প্রথমে বলে নি। দেখো সহজাত ধারণাবাদ কি সেই প্রসঙ্গে বলেছে লক কি, এসে গ্রন্থে বলেছে, ইট ইজ অ্যান এস্টাবলিশড অপিনিয়ন অ্যামংস্ট সাম মেন, ইট ইজ অ্যান এস্টাবলিশড অপিনিয়ন amongst AMONGST, amongst some men, তাহলে এটা কিছু মানুষের মধ্যে প্রতিষ্ঠিত একটা ধারণা কি না that there are some that there are in the understanding মানে মানুষের বোধ বুদ্ধিটাকে লক বলছে মন, ঠিক আছে, that there are in the understanding certain innate principles মানে কিছু সহজাত নীতি, some primary notions কিছু মৌলিক প্রত্যয় বা ধারণা, characters as it were stamped upon the mind যেন মনের মধ্যে একবারে স্ট্যাম্প মেরে আছে, ছেপে আছে, গ্রথিত হয়ে আছে, ঠিক আছে, which the soul receives in its very first being, যেটা আত্মা যেন তার সত্তাকালেই যখনই জন্মগ্রহণ করে তখনই যেন গ্রহণ করে, ঠিক আছে, ওই জন্য বলছে which the soul receives in its very first being, যেন আত্মা তার প্রথম সত্তাকালেই মানে গ্রহণ করে, and brings into the world with it, যেন পৃথিবীতে ওইগুলো নিয়েই জন্মগ্রহণ করে। বাংলাটা বলছি যে সহজাত ধারণাবাদ অনুসারে কি, আগে একবার বলেছি যদিও, কতগুলো সহজাত নীতি ও মৌলিক প্রত্যয়ের ধারণা মানুষের বোধ বুদ্ধিতে বা মনে যেন গ্রথিত থাকে, মানে এই যে বললাম স্ট্যাম্প মেরে আছে, তাহলে কতগুলো সহজাত নীতি ও মৌলিক প্রত্যয়ের ধারণা মানুষের বোধ বুদ্ধিতে বা মনে যেন গ্রথিত হয়ে থাকে, এবং এগুলো নিয়েই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, ঠিক আছে, মানে সহজ কথায় এগুলো যেন একবারে জন্মগত, জন্মের মতো, ঠিক আছে, জন্ম থেকেই মানুষ প্রাপ্ত হয়ে আসে। তাহলে আবার বলছি ইংলিশটা, লক কি বলেছে সহজাত ধারণাবাদকে ব্যক্ত করতে গিয়ে, প্রথমেই বলছে ইট ইজ অ্যান এস্টাবলিশড অপিনিয়ন অ্যামংস্ট সাম মেন, এটা কিছু মানুষের মধ্যে প্রতিষ্ঠিত একটা মত যে that there are in the understanding certain innate principles, মানুষের কি না বোধ বুদ্ধিতে বা মনে কিছু ওই নির্দিষ্ট কিছু সহজাত নীতি, innate principles, and some কি primary notions কিছু মৌলিক প্রত্যয়ের ধারণা, characters as it were stamped upon the mind of man, যেন মানুষের মনে একবার স্ট্যাম্প মেরে আছে, গ্রথিত হয়ে আছে, ঠিক আছে, which the soul receives in its very first being, যেটা আত্মা যেন তার সত্তাকালে অস্তিত্বকালেই যেন সেটা গ্রহণ করে, ঠিক আছে, and brings into the world with it, এবং এটা নিয়েই যেন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মানে সহজাত ধারণাগুলো এমন ভাবে মানুষের মনে গঠিত আছে যেন যখনই মানুষ জন্মগ্রহণ করবে ওইগুলো নিয়েই জন্মগ্রহণ করবে, আমার মায়ের পেট থেকে বেরিয়েই যেন আমি সহজাত ধারণা নিয়ে জন্মগ্রহণ করবো, এগুলো তারা বলতে চাইছে, ঠিক আছে। তাহলে এই গেল সহজাত ধারণা জিনিসটা কি, ঠিক আছে। এইবার দেখো এখানে জিনিস বলে রাখি, অনেক বাংলা বই দেখেছি যেখানে লেখা আছে, হেডিং এ লেখা আছে লক কর্তৃক বুদ্ধিবাদীদের সহজাত ধারণাবাদ খণ্ডন, ঠিক আছে, পুরোপুরি টোটালি ভুল। লকের দেখো এই লাইনেই লক স্পষ্ট করে দিয়েছে, ইট ইজ অ্যান এস্টাবলিশড অপিনিয়ন অ্যামংস্ট সাম মেন,
মানে এটা একটা প্রতিষ্ঠিত মত কিছু মানুষের মধ্যে। কিছু মানুষের মধ্যে লক কিন্তু একবারও মেনশন করছে না যে আমি বুদ্ধিবাদীদের সহায়তা ধারণা মানে দেকার্ত লাইবনিজের সহায়তা ধারণা খণ্ডন করছি। একবারও কিন্তু লক কোথাও তার এসে গ্রন্থে মেনশন করে নাই। সুতরাং যে সমস্ত বাংলা বইয়ে লেখা আছে যে বুদ্ধিবাদীদের সহায়তা ধারণা খণ্ডন করেছে লক, পুরোপুরি টোটালি ভুল। লক কিন্তু কোথাও, বারেবার বলছি, লক সহজাত ধারণা খণ্ডন করেছে ঠিকই, কিন্তু কোনো পার্টিকুলার দার্শনিকের মানে দেকার্তের বা কোনো বিশেষ দার্শনিক সম্প্রদায়ের মানে বুদ্ধিবাদীদের কিন্তু সহজাত ধারণাকে খণ্ডন করে নাই। লক কিন্তু একবারও উচ্চারণ করে নাই যে আমি বুদ্ধিবাদীদের বা দেকার্ত বা লাইবনিজের সহায়তা ধারণা খণ্ডন করছি। কারণ এই লাইনের মধ্য দিয়েই সে স্পষ্ট করেছে ইট ইজ অ্যান এস্টাবলিশড ওপিনিয়ন অ্যামংস্ট সাম মেন। এটা কিছু মানুষের মধ্যে প্রতিষ্ঠিত একটা মত, ঠিক আছে। সুতরাং একেবারে সাবধান সেই সমস্ত বাংলা বই থেকে, ঠিক আছে। তাহলে এই গেল সহজাত ধারণা বলতে কি বোঝায়, ক্লিয়ার হলো? Yes, sir. এইবার দেখো, এই আলোচনার উপর ভিত্তি করে সহজাত ধারণা তত্ত্বের সমর্থকরা সহজাত ধারণার দুটো বৈশিষ্ট্যের কথা বলেছিল, ঠিক আছে। এই আলোচনা থেকে তারা দুটো বৈশিষ্ট্যকে টানলো। কি কি না, একটা হলো সার্বজনীনতা, অর্থাৎ সবার মনে বর্তমান থাকা, যেটাকে বলছে ইউনিভার্সালি প্রেজেন্ট। সার্বজনীনতা বা সবার মনে বর্তমান থাকা, ইউনিভার্সালি প্রেজেন্ট। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা যেটা টানলো সেটা হলো একরূপতা, মানে সবার মনে একই রকম ভাবে থাকবে, ঠিক আছে। মানে তোমার মনে, আমার মনে, রাম শ্যাম যদু মধু জবার মানে সবার মনে একই রকম ভাবে থাকবে, ঠিক আছে। তাহলে দুটো বৈশিষ্ট্য, সার্বজনীনতা এবং একরূপতা, ঠিক আছে। সবার মনেই থাকবে এবং সবার মনে একই রকম ভাবে থাকবে। তাহলে দুটো শব্দ, সবার মনে থাকা এবং একই রকম ভাবে থাকা, ঠিক আছে। ক্লিয়ার হলো? প্রেজেন্ট ইন দা সেম ওয়ে, এই দুটো বৈশিষ্ট্যকে তারা টানলো। তারা বলছে কি, তারা বলছে দেখো, তারা মানে এখানে সমর্থকরা, ওই সহজাত ধারণা তত্ত্বের সমর্থকরা। আমি কিন্তু একবারও বলছি না যে দেকার্ত বা বুদ্ধিবাদীদের বা লাইবনিজের, ঠিক আছে। সহজাত ধারণা তত্ত্বের সমর্থকরা কি বলছে না, এমন কতগুলো ধারণা আছে, যেমন ধরা যাক চিন্তার মূল সূত্রের ধারণাগুলো, যেগুলো তর্ক বিজ্ঞানে আমরা পেয়েছি, লজিকে পেয়েছি, লজ অফ ওই আইডেন্টিটি, লজ অফ তোমার ওই কন্ট্রাডিকশন, বিরোধবাদক নিয়ম, এইগুলো, ঠিক আছে। তাহলে কতগুলো ধারণা আছে, যেমন চিন্তার মূল সূত্রের ধারণা, নৈতিকতার ধারণা, মোরালিটির ধারণা, ঈশ্বরের ধারণা। এগুলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব মানুষের মনেই থাকে, ঠিক আছে। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যেই থাকে এবং একই রকম ভাবে থাকে, ঠিক আছে। রাম, রহিম, জিসাস সবার মনেই কিন্তু আছে এবং একই ভাবে আছে। এখন এর থেকে তারা সিদ্ধান্ত কি করে নিলেন না, এই ধারণাগুলো মানুষের জন্মগত বৃত্তির মতোই সহজাত হবে। মানে মানুষ জন্মে জন্মে যে সমস্ত জিনিসগুলো পায়, তাহলে এইগুলোই নিশ্চয়ই মানুষের সেই জন্মগত বৃত্তির মতো সহজাত হবে, এইরকম তারা একটা সিদ্ধান্ত করে নিলেন। কিন্তু লক কি করলেন না, লক সহজাত ধারণাকে খণ্ডন করতে গিয়ে ওই সমর্থকদের দেওয়া ওই যে দুটো পার্টিকুলার বৈশিষ্ট্য, সার্বজনীনতা আর একরূপতা, এই দুটোকেই কিন্তু অ্যাটাক করলেন, ঠিক আছে। লকের আক্রমণের বিষয়বস্তু ছিল এই দুটো বৈশিষ্ট্য, এই সার্বজনীনতা আর একরূপতা, সবার মনে থাকবে এবং একই রকম ভাবে থাকবে, এই দুটো বৈশিষ্ট্যকে লক কিন্তু অ্যাটাক করলেন। এখন লকের যুক্তিগুলো কি, অভিযোগগুলো কি কি ছিল, এবার আমরা লকের অভিযোগগুলো বা যুক্তিগুলো বলবো, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে। দেখো এইবার লক যে অ্যাটাক করলো সার্বজনীনতা আর একরূপতাকে, সবার মনে থাকবে এবং একই রকম ভাবে থাকবে। এখন লক কি যুক্তি দিচ্ছেন, লক বলছে দেখো, সহজাত ধারণা তত্ত্বের সমর্থকরা সার্বজনীনতাকে মানে সবার মনে বর্তমান থাকাকে সহজাত ধারণার একটা অন্যতম আবশ্যিক বৈশিষ্ট্য বলে গণ্য করেছেন। সেই সঙ্গে তারা কি বলেছেন, সেই সঙ্গে তারা বলেছেন যেমন তাদাত্ম্য নিয়ম, লজ অফ আইডেন্টিটি, বিরোধবাধক নিয়ম, লজ অফ তোমার ওই কন্ট্রাডিকশন, নৈতিকতা, মোরালিটি, ঈশ্বর, গড, এই ধারণাগুলো সহজাত। না কেন সেগুলো সহজাত না, যেহেতু ওই ধারণাগুলো মানুষ মাত্রই তো পোষণ করছে, সব মানুষের কাছে আছে। তুমি, আমি, রাম, শ্যাম, যদু, মধু, সবাই তো জানে ওই তাদাত্ম্য নিয়ম, সবার মনেই তো আছে ঈশ্বরের ধারণা, সবার মনেই তো আছে নৈতিকতার ধারণা। সুতরাং সেগুলো সহজাত ধারণা।